আসসালামু আলাইকুম গাইস, শুরু করছি নতুন গল্প অফিডিয়ান। লিখেছেন রানী আমিনা। পর্ব ১। উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুরবাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ, রুনিয়ার স্বামী, এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ ১৬ বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। একসময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন। তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখেছেন সারা জীবন, এখনও দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ায় সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন, ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশি টান ছিল শামসুলের, জানিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা, ইশতিয়াক আহমেদের তখন নতুন চাকরি। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না, বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল। কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সেই দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপ্পির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা। ফুপ্পি ছিল তার জান। ফুপ্পির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপ্পির সাথেই লেগে থাকতো রুমাইশা। আর ফুপ্পিও রুমাইশাকে চোখে হারাতো। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপ্পির বাড়িতে, বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর সাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিটপিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভরাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকেই ফুপির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর মন খুব খারাপ হতো ফুপির জন্য। ফুপিও তারপর খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার, বা তাও না। আজ কতদিন পর ও ফুপির বাড়িতে এসেছে। সাফওয়ান আর সাফিনের সাথেও এরপর আর দেখা হয়নি। সাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুর চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি। আর রুমাইশা বা ওর পরিবারের কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনও ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমি মা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানেই বসে আছিস তখন থেকে। তোর ফুপি রান্নাঘরে আছে, ওইখানে যা, ফুপির সাথে কি গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। এরপর ইশতিয়াক আহমেদকে বলল, দুলা ভাই, আমরা এখনই উঠব। আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল তার অতি আদরের বোনের জন্য সারাক্ষণ এ বাড়িতেই পড়ে থাকতো, সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন তিনি যেতেন, তখন শামসুলের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াতেন। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল। তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলতো শামসুল। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে বিপদ মোকাবেলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল। আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলল, ঠিক আছে তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি।
ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনি এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকের সুরে বললেন, কিরে শামসুল, এতদিন পরে আসলি, এসেই যাবো করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুতন্ত বসতে অন্তত দে। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়েই রুমাইশা শাফিনকে দেখতে পেল। সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকছে। শাফিন তখন কলেজ থেকে ফিরেছে মাত্র। রুমাইশাকে দেখে শাফিন ছুটে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না। উৎফুল্লতার সাথে ও বলে উঠল, আপু, তুমি আমাদের বাসায় এসেছো? কতদিন পর। পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ, ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনা মাত্রই শাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল ঠিক সেভাবেই নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো, বাসায় কারো সাথে যে দুটো কথা বলবো তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মা যান সারাক্ষণ থাকেন রান্না করে। আর সাফওয়ান ভাইয়ার তো কথা বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকা সমান। আমি এই বাড়িতে যে কী বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকি এসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে। ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপ্পির পেছন পেছন। রান্নাঘরে গিয়েই ফুপ্পিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর খুব আদরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করে ফুপ্পি, জানো? তুমি এখন আমাদের বাসায় যাও না কেন আগের মতো? কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ড কারখানায় হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড, এত বড় হয়েছে তাও তার বাচ্চা মেয়ে গেল না। ছাড় এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আধমরা করে ফেলবে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশা এবার সাফওয়ানের কথা মনে পড়ল। রুনিয়াকে জিজ্ঞেস করলো, আসলেই তো, সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না, ভাইয়া কোথায়? প্রত্যুত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ হয়েছিলাম কেন? আমার মনে নেই স্পষ্ট। মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না, রাফসান ভাইয়াও না। আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়াও কত কামড়ে দিয়েছে। কই, তখন তো আমার কিছু হয়নি, কেউ কিছু বলেও নি ভাইয়াকে। তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করলো কেন? রনিয়ার চোখের কণা চিকচিক করে উঠল। কি যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার। কণ্ঠ কেমন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এটা লিভিং রুমে নিয়ে যা, আমি আসছি। রুমাইশা বুঝলো তার কথায় ফুপির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝলো না। অগত্যা ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোলো। কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে এমন কিছু কথা ওর কানে এলো যা ও ভাবতেই পারেনি। পর্ব 2। লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে বাবা আর ফুপার কিছু কথা কানে এলো রুমাইশার। ফুপা থেমে থেমে বলছেন, দেখো শামসুল, ছেলে আমার আজও অপরাধ বোধে ভোগে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকে ও চিলেকোঠার রুমে থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলার খাবার দিয়ে আসে, কিন্তু ওর মাও ওকে চোখের দেখা দেখেনি। কত কাল তার হিসাব নেই। রুনিয়ার সামনেও আসে না ও। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরো ভেঙে পড়েছিল। নিজেকে ও অভিশাপ মনে করত, হয়তো এখনো করে। আমার ছেলের জীবনটা শেষ করে দিল ওই লোকটা। আমি ঘৃণা করি ওকে। বলতে বলতেই হু হু করে কাঁদতে শুরু করলেন ইশতিয়াক আহমেদ। শামসুল ইশতিয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুতপ্ত হয়ে বললেন, দুলা ভাই, ভেঙে পড়বেন না, আমি বুঝতে পেরেছি। আমারও উচিত হয় না আপনাদের এইরকম একটা সময় এভাবে ছেড়ে চলে যাওয়া। কিন্তু কি করব বলুন, আমার মেয়ের ওই অবস্থা দেখার পর আমি আর কিছু ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে, কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলেন না কেন? এই জন্য কি শাফিন বলছিল যে ভাইয়া থাকা আর না থাকা সমান? আর ফুপা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এইসব প্রশ্ন রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় রুনিয়া পেছন থেকে বলে উঠলেন,
কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। রুমাইশা থতমত খেয়ে বলল, হ্যাঁ ফুপ্পি, যাচ্ছি। ভেতরে ঢুকে রুমাইশা টি টেবিলের ওপর নাস্তার ট্রে রাখলো। রুনিয়া এসে বসলেন ইশতিয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসলো ওর বাবার পাশে। কি খবর ওদিকের? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবারের প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। শামসুল প্লেট নিতে নিতে বললেন, খবর সব ভালো, তোর ভাবিও ভালো আছে আলহামদুলিল্লাহ। রুমের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই মেস দেখতে এসেছি। রুমও বুকিং দিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় বাড়ি থেকেই যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক, আর ক্লান্তির কারণে পড়তেও পারতো না। তাই ভাবছি পরীক্ষার এই 1-2 মাস মেসেই থাকুক। রনিয়া গর্জে উঠে বললেন, সে কি? আমরা এখানে থাকতে রুমি মেস থাকবে কেন? ওর কি মেসের খাবার খাওয়ার অভ্যাস আছে? ও তো পরদিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল। বলল, না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। মেসের খাবার খেতে পারবে না তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ব্রুকুচকে বললেন, মানে কি? ওর পরীক্ষা, আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্নাবান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে যাওয়া আসা করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিতে আসার। রাফসান বাড়িতে না থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু ওরও ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কয়দিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে। এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পর মেয়েটা এসেছে, ওকে আমি কিছুদিন আমার কাছে রাখবো, আর এটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত করে বললেন, কিন্তু আপা। রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু ফিন্তু না। আর তুই যেটার ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না। আর কোথায় রুমি, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এখানেই দিয়ে যাব। তাহলে মেসের বুকিংয়ের টাকাটা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞেস করলেন রুমাইশাকে, পরীক্ষা কবে থেকে? প্রত্যুত্তরে রুমাইশা বলল, 2 তারিখ থেকে ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বললেন, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার। আর তো 9 দিন আছে। এই কয়দিন ও নিজেকে এখানে কমফোর্টেবল করে নিক। তুই কালোর বই খাতা আর কিছু জামা কাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথার বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এ ব্যাপারে জানে না। ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে থেকে এখানে থেকে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরেই হয়ে যাবে ও, তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ। বললেন, আমি ফোন করছি আয়শাকে, করে বলে দিচ্ছি যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো, আর বাকিটুকু তুই বাড়িতে গিয়ে বুঝাস। শামসুল তবুও দোনমনো করতে লাগলেন। এমন সময় শাফিন এলো। রুমের পাশে বসতে বসতে ও বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়ে? রুনিয়া শাফিনকে বললেন পুরো ঘটনা। শাফিনের মুখে আনন্দে ঝিলিক দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসলো। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা, রাজি হয়ে যাও না প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের। আর তুমি রাজি হলে মামিও রাজি। রাজি হয়ে যাও মামা, প্লিজ প্লিজ। এবার ইশতিয়াক আহমেদও এই কাজে অংশ নিলেন। তিনজনে মিলেই শামসুলকে রাজি হওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা, রুমি যা বলবে তাই হবে। রুমিমা, তুই কে চাস বল? তুই থাকতে চাইলে থাকবি, যেতে চাইলে যাবি। তোর কথাই শেষ কথা। সবাই রুমির দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগোচরে শাফিন রুমিকে চোখ টিপ মেরে ইশারা করলো থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছু বলল না, উঠে গিয়ে ফুপির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। শাফিন 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস। শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলেছে তখন আমার আর কি করা। আমি কাল ওর জিনিসপত্র দিয়ে যাব। এখন আমি উঠি। অতঃপর রুমাইশার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকিস মা। আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস। ওকে কিন্তু তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বললেন, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়ে আমার কাছে সেফ অ্যান্ড সাউন্ড থাকবে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আর একবার তাকিয়ে গেটের দিকে এগোলেন বাড়িতে ফেরার জন্য। দোতলায় সাফওয়ানের রুমটা অনেকদিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠার রুমে থাকে, তাই দোতলার খালি রুমটাই রুমাইশাকে গুছিয়ে দিল রুনিয়া। দেয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথে দেয়ালের পাশ ঘেঁষে একটা টেবিল চেয়ার। বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল, আর পড়ার টেবিলের পাশে একটা ছোট্ট আলমিরা। আপাতত এইটুকুই। রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ করে দিল রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা শাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন,
সাফিন অনেক রাত জেগে পড়ে। কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম। তোর ভয় করবে না। আর ভয় পেলে আমাকে বা সাফিনকে ডাকিস। আমি নিজেই আছি, দরকার হলে ফোন দিস। আর সাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন সাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপ্পি, আমার ভয় করবে না। আর করলেও তোমাকে জানাবো। আর অ্যাটাচ ওয়াশরুম আছে তো, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুমিয়া চলে গেলেন নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে তার উপর দিয়ে। তাছাড়া বই খাতারও তো কিছুই নেই, তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোর সিদ্ধান্ত নিল। শাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে শাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই শাফিন, আমি ভয় পাবো না। আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে আপু, তুমি তাহলে ঘুমাও, আমি আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আচ্ছা বলে ফোন রেখে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে একসময় ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার। পর্ব ৩। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। রুমাইশা উঠে ঘুরে দেখল ৩টা বাজে। এই সময় কিসের শব্দ হলো? আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছন সাইডে রুমাইশার রুমের জানালার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপি বন্ধ করে দিল? কিন্তু ফুপি তো নিচ তলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে। ফুপি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার উপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি শাফিন বন্ধ করলো? শাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুব আজগুবি ঠেকলো। তাই ভাবলো সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে। তাই আর সাত পাঁচ না ভেবে আবার শুয়ে পড়ল। ভোরবেলা নামাজের পর রুমাইশা শাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর। ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনো দেখাই হয়নি একবারও। ফুপা বলেছিল ভাইয়া নাকি এখনো অপরাধ বোধে ভুগছে, কিন্তু ও তো এসব মনেই রাখেনি। ভাইয়া তো কামড়েই দিয়েছিল, তাতে কি এমন হয়েছিল যে এরকম মুখ দেখা দেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল, এরকম কামড়া কামড়ি মারামারি হওয়া তো স্বাভাবিক। শাফিন দরজা ছিটকিনে দেয়নি। একবার ভাবলো শাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই শাফিন তার থেকে ২ বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রুমাইশা। এসে শাফিনের ফোনে কল দিল। শাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগে রাগে কণ্ঠে বলল, কে রে? এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের ১৩টা বাজালি? কি বলবি তাড়াতাড়ি বল। শাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রুমাইশার গলা শুনে শাফিন তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। আমতা আমতা করে বলল, সরি সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে যেন বলো না তোমার সাথে এইভাবে কথা বলেছে, শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না। শাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল। ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে শাফিন আঁতকে উঠল। বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশার এত কথা শাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও সাথে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়। ফোনে বকবক করতে ভালো লাগছে না। শাফিন ওপাশ থেকে বলল, যথা আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল। মিনিট 7 পর শাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপর দিয়ে দেয়াল হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে। শাফিন এসে রুমাইশার সামনে বসে বাম পাশ ঘেঁষে বসলো। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা, বললো যে করে না। পরে আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে।
সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার। সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল। ফুপ্পি ফুপ্পা আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। তখন ফুপ্পাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না সেই কামড় দেওয়ার ঘটনার পর থেকে। ফুপ্পি ছাড়া কারো সামনে যায় না। তাহলে? উত্তরে শাফিন বলল, আমিও জানি না আপু, ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি। কত কাল তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে। আর একবার গিয়েছিলাম, মানা করা সত্ত্বেও ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল। আর পরে আম্মু কেলানি দিয়েছিল। তাই তারপর থেকে আর যাই না। ভাইয়া বাসায় না থাকলে যাই। কিন্তু সাফন ভাইয়া যায় কোথায়? ও, তুমি তো জানোই না। ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনেই ক্লাস নেয়। কলেজে গিয়ে ক্লাস নেয় না। খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়। সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে শাফিন বলল, হাতেই আমার ভাইয়ের উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। চেহারা না দেখেও, আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছে সিঙ্গাপুরে এনইউএসে পড়তো। তা এখন এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত। শাফিন বলল, আমিও তো জানতাম তাই। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল। রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া। কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল। ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ওরা হাতছাড়া করতে চায়নি, তাই ভাইয়ার শর্তে রাজি হলো আর ভাইয়াকে নিয়েও নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টদেরকে প্রাইভেটলি স্টাডি করায়। প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে। তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফন কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়া জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিয়েছিল গত অক্টোবরে। তোমার আব্বু ফোনই তোলেনি। তাই আম্মু আর পরে রাগের কারণে কিছু বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমার ফুফাতো ভাই নাকি এখানে জব করে। শাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে। কলেজে গেলে না হয় জানতে পারবে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানার কথাও না। শাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনো শেষ হয়নি। শাফিন ধরা পড়ে গিয়ে আবার ওর আগের জায়গায় এসে বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারো সামনে আসে না কেন? আর এমন ঢেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না? এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই, তুই তো ওর ভাই, তোর সামনে আসে না কেন? শাফিন এক হাত হাঁটুর উপর ভর দিয়ে মুখে ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না। মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বললই না। আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না। আমি আসলে এদের কেউ না। এরা আমাকে অনাথ আশ্রম থেকে এনেছে। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। হ্যাঁ, কাজের বেলায় কাজে, কাজ ফুরালে পাজি, বলে শাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল। পর্ব 4। বিকেলের দিকে রুমাইশা আর শাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে। দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস এনে দিয়ে গেছে। সেগুলো গোছগাছ করে গোসল সেরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে ওরা ভাবলো জঙ্গলটা একটু ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়ল ছোটবেলায় রুমাইশারা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত। রুমাইশা, রাফসান আর সাফওয়ান। শাফিন তখন অনেক ছোট, তাই ওকে আর নেওয়া হতো না। তিনজনে মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত। সেখানে একটা ডোবা আছে, তার পানি অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটত। রুমাইশা শুধু ফুল নিতে চাইতো। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকে, তাই রাফসানের খুব ভয় লাগতো ফুল তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সব থেকে বয়সে বড় হওয়ায় ওর উপরেই ছিল আবদার পূরণের ভার। শাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছলো। জঙ্গলটা যেন আগের থেকে আরো বেশি ঘন হয়েছে। চারিদিকে লতাপাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানা রকম জংলি ফুল ফুটে আছে। শাফিন জিজ্ঞেস করলো আর সামনে এগোবে কিনা। রুমাইশা এগোতে চাইলো আর একটু। বলল, চল আর একটু যাই। কতদিন পরে জঙ্গল এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। শাফনি সম্মতি জানালো। কিছু দূর এগোনোর পর ওরা কিছুটা ফাঁকা জায়গা দেখতে পেল। এইখানে লতাপাতার পরিমাণ অন্য জায়গার তুলনায় অনেক কম। ঘাসও উঠে উঠে গেছে অনেক জায়গা থেকে।
মনে হচ্ছে এখানে নিয়মিত কেউ আসে বা থাকে। ব্যাপারটা ওদের দুজনের কাছেই খুব অদ্ভুত ঠেকলো। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুব নির্জন। হঠাৎ করে এক ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের ওপর দিয়ে। সাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। সাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসায় ফিরে চলো আপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা তেমন সুবিধা ঠেকছে না। রুমাইশাও সম্মতি জানিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। তখনই চোখ গেল তাদের ডান দিকে, প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে ও। রুমাইশাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাফিনের রুমাইশার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকালো। তাকিয়েই সাফিনের পিলে চমকে উঠল। সাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরল। তারপর কাপা কাপা গলায় বলল, আপু, আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে গেছি। এখন এখান থেকে চলো, নইলে আজ আর হয়তো বেঁচে ফিরবো না। তখনই ঝোপের মধ্যেই কিসের একটা আওয়াজ হলো। সাথে সাথে উল্টো দিকে ফিরে হাত ধরা অবস্থায় বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুট লাগালো দুজন। বলেও পেছনে তাকানোর সাহস করলো না। ডোবা পার হয়েও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে গেল, তখনই ছোটা থামালো। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়লো ঘাসের ওপর। সাফিনও বসলো পাশে। দুজনেই হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে নীল হয়ে গেছে রুমাইশা। ভয়ে ভয়ে আবার একবার তাকালো তাদের ফিরে আসার রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন ওদের পিছু নিয়েছে, একদমই যেন পেছনে হাত বাড়ালেই ছুতে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদের স্বাভাবিক করে নিয়ে দুজনে বাড়ির দিকে এগুলো। কিন্তু দুজনের কেউই টের পেল না যে ছাদের চিলেকোঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো তীক্ষ্ণ চোখে তাদেরকে দেখছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর সাফিনের ডাক পড়ল ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময় সাফওয়ান বলে দিয়েছে সাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে সাফিনকে এই কথা বলতেই সাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না। আমি কি কিছু করেছি? রুনিয়া বললেন, আমি কিভাবে বলবো ও তোকে কেন ডেকেছে? তোকে যেতে বলেছে, দ্রুত যা। সাফিনার বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগুলো। ছেলেকোটার ঘর অব্দি যাওয়া লাগলো না। ছাদে উঠে কয়েক পা ফেলার পরই সামনে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেল সে। সাফিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া পুরুষ। আবছা আলোয় তাকে বিশাল আকারের দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডারশার্ট আর কালো ট্রাউজার। পিঠ আর বাহুর উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যাল এক্সারসাইজের পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়। এই প্রথম সাফওয়ানকে স্যুটবুট ছাড়া দেখলো সাফিন। মনে মনে ভাবলো, সাফওয়ান ভাইয়া এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে এমন লম্বা কেউ আছে বলে তো মনে হয় না। আমি 5 ফুট 10, আব্বু 5 ফুট 8, দাদুও ছিল 5 ফুট 10-এর কাছাকাছি। আর সাফওয়ান ভাইয়া, সে এক ধাক্কায় 6 ফুট 4। কার মতো যে হয়েছে আল্লাহ মালুম। সাফিনের ভাবনায় ছেদ পড়ল এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পেছন ফেরা অবস্থাতে ভারী কি কণ্ঠে জিজ্ঞেস করলো, জঙ্গলে কেন গিয়েছিলি? সাফন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গেছিলাম। রুমি আপু বলছিল যে জঙ্গলের দিকে একটু ঘুরতে যাবে, অনেকদিন যায়নি তাই। ফেরার সময় ছুটছিলি কেন? ছোটার কথা মনে পড়তে সাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, ভাইয়া আর বলো না, জঙ্গলের ভেতরে যে ডোবা আছে না, ওর থেকে কিছুটা সামনে গেছিলাম আমরা। কিন্তু ওখানে গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন সেখানে কেউ বা কিছু যাওয়া আসা করে অনেক, বা থাকে। আমরা যখন ওখান থেকে ফিরে আসব, তখনই দেখি আমাদের থেকে খানিকটা দূরে কিছু একটার খোলস, সাপের খোলসের মতো, কিন্তু একটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড় আর পুরু। নিশ্চিত ওখানে বড় কোনো সাইজের অজগর থাকে, নয়তো অন্য কিছু। সাফিন আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগে সাফওয়ান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমি যেন আর কখনো তোদের কাউকে জঙ্গলে যেতে না দেখি। আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশে যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বললেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকে। ছোটবেলায় এর কারণ জিজ্ঞেস করলে সাফওয়ান বলতো, সবাই ওকে যা ডাকে আমিও তাই ডাকবো কেন? তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তখন বাকিরা মজা করে বলতো, কেন, তুই কি স্পেশাল? সাফওয়ান দ্বিগুণ জোর দিয়ে বলতো, হ্যাঁ, আমি স্পেশাল। গত পরশু এসেছে রুমি আপু, বিকেলবেলা, বলল সাফিন। প্রত্যুত্তরে সাফওয়ান কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা তখন নিচেই ছিল। সাফওয়ান কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। সাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করলো সাফওয়ান কি বলেছিল।
সাফিন সব বুক খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞেস করেছে শুনেই ওর বুকের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে যে রুমাইশা নামের কেউ একজন আছে। তারপর দুজনে কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। সাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু ম্যাজমেজে লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাফওয়ান ভাইয়া এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করতো ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল। ওদের 3জনের লিডার ছিল সাফওয়ান। তানিয়া ফুপ্পিরা দেশের বাইরে থাকে বলে আয়ান আর জায়ানের সাথে ওদের খুব বেশি মেলামেশা হয় না। তাই 3জনের সাথে দেখা হলে সারাক্ষণ একসাথে থাকতো। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্কা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসতো। একবার ওরা 3জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনে ধরেছিল। রুমাইশার সে কি কান্না! বছর চারেকের রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরা। সাফওয়ান তখন 12 বছরে পড়েছে, আর রাফসান 9। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সাফওয়ান গিয়ে মেয়েটাকে কষে দিল একটা থাপ্পড়। মেয়েটার হয়তো বছর 6 হবে। গালে পুরো 4 আঙ্গুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চড় দিয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন ওদের সাথে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখনো শাসন করুন, নইলে ছেলের বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজের মনে মনেই হাসল। সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল ও। হঠাৎ করে ভারী কিছু পড়ার শব্দে আজও জেগে উঠল রুমাইশা। পর্ব 5। আজও রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফওয়ান ভাইয়া বন্ধ করতে পারে, কিন্তু ও তো থাকে চিলে কোঠায়। ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল। কৌতূহলবশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করল। গ্লাস খুলল না। শব্দটা এদিক থেকেই আসে। আজ চাঁদের আলো আছে অল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশার চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময় কে যাবে জঙ্গলের দিকে? আর কেনই বা যাবে? যেখানে দিনের বেলা যেতেও ভয় লাগে, সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো, নাকি আমি ঘুমের ঘোরে ভুলভাল দেখলাম? রুমাইশা এসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসলো। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে, সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। রুমাইশা ভাবলো উঠেছেই যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমাবে। বেড থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইশা এখনো দরজা খোলেনি। 2-1বার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি সাফিনকে ডাকতে গেলেন। সাফিন তখন ফ্রেশ হয়ে বের হলো। রুনিয়াকে দেখে সাফিন বলল, রুমি আপুকে ডেকো না মা। আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছে যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে, তাকে যেন ডাকা না হয়। আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আচ্ছা বলে সাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরের খাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলল, সাফিন খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। সাফিন মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে। রুমাইশা আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সাফিন কিছুক্ষণ পর সেখানে এলো। চেয়ার টেনে বসে বলল, বলো আপু, কিছু হয়েছে? রুমাইশা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতর যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল। ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। রুমাইশার কথা শুনে সাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। সিরিয়াসলি তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছো, তাও আবার অত রাতে? সাফিন এবার হেসে দিল, বলল, আপু তোমার মাথাটা গেছে। কাল অনেক রাত জেগে পড়েছো, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখেছো। নইলে কারো বুকের এত পাটা হয়নি যে উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও রাত 3টেই। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথা ঠিক হয়ে গেছে। বলেই সাফিন খিকখিক করে হাসলো। রুমাইশা বিরক্ত হয়ে সাফিনের মাথায় একটা গাঁটা দিয়ে বলল, বিশ্বাস তো করিস না আমার কথা। আমি না হয় কয়দিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি। কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে, আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলেই রুমাশা মুখ বাঁকালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখ বাঁকানো দেখে সাফিন শব্দ করে হেসে দিল।
তারপর গলা নামিয়ে 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে, ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া নাকি কিছুই বুঝতে না। এখনো কি সেরকম কিছু আছে নাকি? হুম হুম। দুই ভ্রু নাচালো সাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছের বালিশটা ফেলে সাফিনকে মারলো আর চেঁচিয়ে বলল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। সাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান সাফিন আর রুমাইশার চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফওয়ান স্বাভাবিক থাকলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে। কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কি এমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখের দেখাও দেখতে পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, ছুঁতে না পারার কষ্টের চাইতে আর বেশি কিছু কী বা হতে পারে। শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন। আজ রুমাইশা সত্যি সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। সাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবল। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে ওর পানের বোতল থাকে। উঠে গিয়ে হাতে নিতেই দেখলো বোতল তো খালি। রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবলো থাক, সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড। না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো রুমাইশা। হলরুমে আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। তাই রুমাইশা আর আলো জ্বালালো না। হলরুমের একপাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পেছনে রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। রুমাইশা চকিতে তাকালো সেখানে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের উপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই, পুরাই অন্ধকার। দিনের বেলা তো রান্নাঘরে আলো জ্বালাতে হয়, না তো দেখা যায় না তেমন। এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? রুমাইশা এসে ডাইনিং টেবিলের বাম পাশের দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুলল। ফ্রিজের আলো এসে সেই কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনের অংশটা আলোকিত করে ফেলল। কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এ তো ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো, জিনফিন নয় তো আবার? রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই নিজের মাথায় একটা গাঁট্টা মারল। তারপর ভাবল, সাফওয়ান ভাইয়া হয়তো। ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে উঁচু করে ঢকঢক করে পানি খেলো। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুলল। তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। রুমাইশা বুঝলো চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর পেয়েও গেল। কিন্তু হঠাৎই সে লোকটার সিক্সথ সেন্স ধারের কাছেই কারো উপস্থিতি টের পেল। আর সাথে সাথেই সে ধাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডারশার্টের বুকের কাছে থাকা কালো রঙের মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল। আবারও ঘুটঘুটে অন্ধকারে ঢুকে গেল রান্নাঘরটা। চারিদিকে এখন পিনপতন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? রুমাইশার এই ভাবনার ভেতরই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন গমগমে কণ্ঠস্বর, রিমু। শুনছিলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 1 থেকে পর্ব 5। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।